স্নেহের ছাত্রছাত্রী, গবেষক বন্ধুরা এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী, এই ভিডিও লেকচার ক্লাসে আমরা 4টি গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক্যাল মেথড জানব জিওগ্রাফি ল্যাবরেটরিতে বসে কাজ করার জন্য। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্সের জিওগ্রাফি ল্যাবরেটরি বেসড কিছু কাজ আমাদের করতে হয়। এই ভিডিও লেকচার ক্লাসে তা আলোচনা করা হলো। ক্যালকাটা ইউনিভার্সিটির 3rd সেমিস্টার জিওগ্রাফি অনার্সের সিলেবাস অনুসারে আমরা কিভাবে ডেটা ম্যাট্রিক্স তৈরি করতে হয়, কিভাবে সেন্ট্রাল টেন্ডেন্সি এবং ডিসপারশন সেই ডেটা ম্যাট্রিক্সের উপর বেস করে কাজ করতে হয়, কিভাবে র্যান্ডম, সিস্টেমেটিক এবং স্ট্র্যাটিফাইড মেথডসে স্যাম্পলিং করতে হয় ওই ডেটা ম্যাট্রিক্সের উপর বেস করে, এবং কিভাবে লিনিয়ার রিগ্রেশন অ্যান্ড রিগ্রেশন রেসিডুয়াল প্লট করতে হয় ওই ডেটা ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে, তা আমরা আলোচনা করব। যাদের জন্য এই ভিডিও লেকচারের ক্লাসের ব্যবস্থাপনা তাদের উপকারে আসলে খুশি হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে তা করার জন্য অনুরোধ করছি। নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করা জরুরি। এসো আমরা শুরু করি। আমাদের এই ভিডিওর তাহলে মূল কন্টেন্ট হলো ডেটা ম্যাট্রিক্স, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড ডিসপারশন, স্যাম্পলিং, random, systematic, stratified and purposive sampling, linear regression and regression residual। আচ্ছা, আজকের আমরা আলোচনা করব ডেটা ম্যাট্রিক্স এবং সেই ডেটা ম্যাট্রিক্সগুলো নিয়ে কিভাবে আমরা প্র্যাকটিক্যালে ক্লাসগুলো করতে পারি, প্র্যাকটিক্যালের খাতা তৈরি করতে পারি, তা নিয়ে আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে। ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাসে আছো তোমরা রেসপন্স করো। আমি যখন স্ক্রিন প্রেজেন্ট করছি তখন ভিডিও অফ করলে হবে, কিন্তু সামনাসামনি যখন কথা বলছি তখন তোমরা রেসপন্স করো। আচ্ছা, তোমরা স্ট্যাটিস্টিক্সের অলমোস্ট সমস্ত থিওরিটিক্যাল পোর্শনগুলো জেনে গেছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, যারা পরে ঢুকছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আমরা একটুখানি স্ক্রিন প্রেজেন্ট করি। আমরা দেখাতে চাইছি যে আমাদের কি সিলেবাসে যে পোর্শনটা রয়েছে ডেটা ম্যাট্রিক্স, এবং সেই ডেটা ম্যাট্রিক্সের উপরে স্যাম্পলিং করে আমরা আলোচনা করব। হ্যাঁ, আমরা দেখে নিই। এই বছর আমরা তো কলেজে যেতে পারছি না। কলেজে যেতে না পারার জন্য এই যে ডেটাগুলো আমাদের কলেজে কম্পিউটারে স্টোর করা রয়েছে সেইগুলো আমি ওখান থেকে দিতে পারছি না। তাই গত বছর কেউ মানে যে কাজগুলো আমি করিয়েছিলাম সেই রকম কাজ একজনকে পোস্ট করতে বলেছি। হ্যাঁ, তোমাদের সিনিয়র দাদা দিদিদের মধ্যে একজন পোস্ট করেছে, সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ডেটাটা নিয়ে তোমরা কাজ করবে, কেমন? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল সিলেবাস। construction of data matrix with each row representing the aerial unit, district, blocks, মৌজা, towns।
তাহলে হয় কোনো ডিস্ট্রিক্টের নিতে হবে, নতুবা কোনো ব্লকসের, নতুবা কোনো মৌজার, নতুবা কোনো টাউন্সের ডেটা ম্যাট্রিক্স আমাদের কলাম এবং রো ওয়াইজে আমাদের সাজাতে হবে, কেমন? এবং অ্যান্ড করসপন্ডিং কলামস রিলেভেন্ট অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে কলাম হেডিংসগুলো, হ্যাঁ, কলাম হেডিংস এবং তার যে ডেটাগুলো থাকবে সেগুলোকে আমরা একসঙ্গে অ্যাট্রিবিউট বলি। ডেটা হচ্ছে যে নিউমারিক ফিগার, আর অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালফা নিউমারিক ফিগার, যেটা কলমের হেডিং হিসাবে ব্যবহার করি আমরা। এবার দেখো, বেসড অন অ্যাবাভ ফ্রিকোয়েন্সি টেবিল মেজার দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড ডিসপারশন উড বি কম্পিউটেড অ্যান্ড ইন্টারপ্রিটেড ইউজিং হিস্টোগ্রাম অ্যান্ড ফ্রিকোয়েন্সি কার্ভ। তাহলে এর উপর বেস করে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি করব, কার উপরে সেন্ট্রাল টেন্ডেন্সি করব, কার উপরে ডিসপারশন করব আমি বলে দিচ্ছি, এবং এর উপর হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি করতে হবে। তারপরে ফ্রম ডেটা ম্যাট্রিক্স, হ্যাঁ, স্যাম্পল সেট 20% would be drawn using for random systematic and stratified methods of sampling, and samples would be located on the map with an explanation of the method used. আমি এটা তোমাদের ডিটেল বলে দেবো। ওইখানে যতগুলো আমি ওখানে একটা সিটিকে দেখিয়েছি, সিটির অনেকগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর মধ্যে 20%, যদি আমার 100টা ওয়ার্ড থাকে 20% মানে তাহলে 20টা ওয়ার্ডকে আমরা চুজ করব কিভাবে, র্যান্ডম, স্ট্র্যাটিফাইড, সিস্টেমেটিক, এই রকম স্যাম্পলিং করব। আমি ওখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে করা হয়েছে এবং সেগুলো তোমরা করবে, যেহেতু এর আগে আমরা স্ট্যাটিস্টিক্সের থিওরিতে এগুলো সব আলোচনা করেছি। বেসড অন দ্য স্যাম্পল সেট ইউজিং টু রিলেভেন্ট অ্যাট্রিবিউট, স্ক্যাটার ডায়াগ্রাম, লিনিয়ার রিগ্রেশন উড বি প্লটেড, রেসিডুয়াল ফ্রম দ্য রিগ্রেশন উড বি ম্যাপড উইথ আ শর্ট ইন্টারপ্রিটেশন। তাহলে তার উপরে বেস করে আমরা লিনিয়ার রিগ্রেশন করব। আমরা চলে আসি কিভাবে কি করতে হবে, আমরা সেটা দেখছি। এখন আমরা জানব ডেটা ম্যাট্রিক্স সম্পর্কে, এবং যে ডেটা ম্যাট্রিক্সটি স্টুডেন্টদের দেওয়া হবে তার উপরে কাজ করার জন্য সেই ডেটা ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানব, তা কোন অঞ্চলের এবং কোন বিষয়ের উপরে তা দেওয়া হয়েছে সে সম্পর্কে বিশদ জানব। এইখানে দেখো, তাহলে ডেটা ম্যাট্রিক্স একটা দেওয়া হয়েছে বেরহামপুর, হ্যাঁ, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ গঞ্জাম ডিস্ট্রিক্ট ইন দ্য স্টেট অফ উড়িষ্যা। আমরা কলকাতা শহরকে নিয়ে করিনি, কলকাতা শহরকে নিয়ে অনেক কলেজ করছে বলে আমরা কলকাতা শহরকে বাদ দিচ্ছি। আমরা উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টের বেরহামপুর একটা শহরকে নিয়েছি। এখানে ওয়ার্ড নাম্বার আছে 35টা ওয়ার্ড আছে এখানে। এখানে দেখো, টোটাল পপুলেশন 2009, টোটাল হাউস হোল্ড 2009। হাউস হোল্ড মানে বাড়ি, কতগুলো বাড়ি আছে ওই ওয়ার্ডে। গ্রোথ রেটটা এখানে দেওয়া আছে, যেখানে যেমন হয়েছে। পার্সেন্টেজ অফ লিটারেসি রয়েছে। স্লাম নাম্বার, বস্তি, কতগুলো বস্তি আছে ওই ওয়ার্ডের মধ্যে। আচ্ছা, ওই ওয়ার্ডের এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার দেওয়া আছে। পপুলেশন ডেনসিটি মানে জনঘনত্ব দেওয়া আছে। হাউস হোল্ড ডেনসিটি মানে এরিয়া পিছু পার স্কোয়ার কিলোমিটারে কটা বাড়ি আছে সেটা হচ্ছে হাউস হোল্ড ডেনসিটি, আমরা বের করেছি। মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, আর রেশিও পার 1000 মেল, পার 1000 মেলে কত ফিমেল আছে, কোথাও ফিমেল বেশি কোথাও ফিমেল কম, এখানে যেমন ফিমেল কম এখানে ফিমেল বেশি, এই রকম রয়েছে। এই হচ্ছে আমাদের ডেটা ম্যাট্রিক্স। ডেটা ম্যাট্রিক্সে তাহলে কি হলো, এই উপরেরগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, নিচেরগুলো হচ্ছে রো, এইগুলো পরপর রো আসছে, উপরেরগুলো কলাম। হ্যাঁ, এই কলাম হেডিংসে অ্যাট্রিবিউটগুলো রয়েছে, এইগুলোর উপর বেস করে আমরা কাজ করব। ঠিক আছে, এখন আমরা জানবো ওই ডেটা ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড ডিসপারশন ক্যালকুলেশন কীভাবে করতে হয় এবং সেগুলো কীভাবে উপস্থাপন করতে হয়, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তা আমরা জানবো। আমরা পরপর সিলেবাস অনুসারে কাজ করব। দেখো আমরা কেমনভাবে কাজ করছি। তাহলে এখানে 37টা ওয়ার্ড রয়েছে। এবার দেখো, আমরা লোকেশন ম্যাপ এটা করিয়েছি। এইখানে লোকেশন অফ বেরহামপুর ম্যাপ, এখানে লোকেশন ম্যাপ দেখা হয়েছে গত বছরে, এটা 19-এর কাজ। হ্যাঁ, এই জায়গাটা এইখানে রয়েছে আমাদের গঞ্জাম ডিস্ট্রিক্টের ওই বেরহামপুর শহরটা, হ্যাঁ, উড়িষ্যার বেরহামপুর শহর। এইবার দেখো, ওয়ার্ড ম্যাপ অফ দ্য বেরহামপুর মিউনিসিপ্যালিটি ওয়ার্ড ম্যাপ আছে এইটা। এখানে 37টা ওয়ার্ড আছে।
কেমন? এই 37টা ওয়ার্ডের জনসংখ্যা টঙ্গ সব দেওয়া আছে, তাহলে এর উপরে বেস করে আমাদের কাজ করতে হবে। এগুলো যেমনটা আছে দেখো, এইখানটা দেখো ক্যালকুলেশন টেবিল ফর দ্য পার্সেন্ট অফ অ্যানালিস অফ পপুলেশন ডেন্সিটি অফ টাউন বেহরামপুর। তাহলে আমরা আমাদের যেটা সিলেবাসে দেখছিলাম যে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বের করব, আমরা কিসের উপরে? পপুলেশন ডেন্সিটির উপরে সেন্ট্রাল টেন্ডেন্সি করব। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ। বুঝে 2 নম্বরে ছিল বেসড অন দ্য অ্যাবাভ ফ্রিকোয়েন্সি টেবিল। তাহলে কি করব আমরা? মেজার দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড ডিসপারশন would be computed in the and interpreted using the histogram and frequency curve. কেউ মনে হয় এতক্ষণ পরে ঢুকছে মনে হয়। কে এটা? রিনিফা। হ্যালো রিনিফা। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বেটা, এতক্ষণ পরে কোথায় ছিলিস রে? আমি রাস্তায় আসি, বাসের মধ্যে। যে বাসের মধ্যে থাক, ক্লাসে অ্যাটেন্ড করবি তো, অনলাইন যেখানেই পারিস থাক না। যাক, অ্যাটেন্ড করেছি, আপনি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, আপনি জয়েন করেননি। আরে আমি ওদিকে বোঝাচ্ছিলাম তো, আমি শব্দটা পরে আবার শুনলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, যাই হোক, এখানে করা হয়েছে দেখো, এটা ফ্রিকোয়েন্সি করা হয়েছে, এখানে ক্লাস মার্কস করা হয়েছে। ফ্রিকোয়েন্সি করে কি নিয়ে করেছি আমরা? পপুলেশন ডেন্সিটি নিয়ে। কার ভিত্তিতে? এই যে ডেটা ম্যাট্রিক্স উপরে যেটা দেখলে পপুলেশন ডেন্সিটি, এইটা, এই কলামটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এই কলামটা নিয়ে আমরা ক্লাস মার্কস করে নেব, ঠিক আছে? করে আমরা ক্লাস বাউন্ডারি ধরে ফ্রিকোয়েন্সি যেমনভাবে আমরা করেছি, আমরা নিশ্চয়ই জানি এটা করতে পারবি তো করতে। আরেকবার বলে দিন। ওরে পপুলেশন ডেন্সিটি এখানে 37টা দেওয়া আছে, এটাকে ক্লাস ইন্টারভ্যালে সাজাবি। সাজানোর পরে যেমন করে সেন্ট্রাল টেন্ডেন্সি করা হয়, মিন মিডিয়ান মোড ক্যালকুলেশন করা হয়, এইটা যেমন একটা সাজানো আছে, এই যে সাজিয়েছে, ঠিক আছে? এই 2000 থেকে 11,000 এইরকম কটা, এইখানে কটা আছে? 11টা ওয়াট পড়েছে। এইরকমভাবে দেখে নিবি ওয়াটগুলোর ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এবার এখানে লেস দ্যান মোর দ্যান এইগুলো করেছে, করার পরে এই যে হিস্টোগ্রাম করা হয়েছে দেখছিস? হিস্টোগ্রাম করা হয়েছে, এইগুলো সুন্দর করে করবি। এইখানে ফ্রিকোয়েন্সি পলিগন করেছে, যেমন করে করা হয়। এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ করেছে, আলাদা আলাদাভাবে করতে হয় এগুলো। এবার সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন মিডিয়ান মোড এখানে বের করা হয়েছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ওজাইভ করা হয়েছে, ঠিক আছে? মোড সূত্র, এই সূত্রে ফেলে মোডের মান বের করা হয়েছে। দেখো এইখান থেকে মোড বের করে দেখিয়েছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোড, এগুলো তোরা জানিস নিশ্চয়ই। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা অ্যাকচুয়াল মিন ডেভিয়েশন, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করা হয়েছে, এভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করবি। পার্টিশন ভ্যালুজ Q1 Q2 Q3 D1 D2 D3 এই যেগুলো আমি বলেছিলাম সেগুলো এরা করেছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এগুলো করা হয়েছে, ঠিক আছে? তারপর দেখো এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেসাইল, মনে হচ্ছে এটা, হ্যাঁ ডেসাইল, D1 D2 D3 এরকম করেছে। যাই হোক D7 মনে হয়, হ্যাঁ D7, D1 D3 D7 এরকম করা হয়েছে। দেখতে পেয়েছি? এগুলো পারবি তো, হ্যাঁ কি না? একদম সোজা। তারপর পার্সেন্টাইল P40 P60 P90 করা হয়েছে। এখন আমরা জানবো কিভাবে স্যাম্পলিং করতে হয় ওই ডেটা ম্যাট্রিক্সের উপর বেস করে। সেখানে বিভিন্ন ধরনের স্যাম্পলিং পদ্ধতিগুলো, র্যান্ডম, সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড এবং পারপাসিভ, এই স্যাম্পলিং পদ্ধতিগুলো আমরা জানবো। আচ্ছা, এবার দেখো স্যাম্পলিং, এইবারে আমরা চলে আসি মূল জায়গা হচ্ছে স্যাম্পলিং। কি ক্লিয়ার? যেটা একটুখানি তোমাদের বুঝিয়ে দেওয়া দরকার, তারপরে আমি স্যাম্পলিংটায় আসি। স্যাম্পলিং, আচ্ছা আমরা একটুখানি মেন, এখন স্ক্রিন শেয়ার করছি না, আমরা তোমাদের সঙ্গে একটু ইন্টারাক্ট করি, সামনাসামনি চলে এসো। স্যাম্পলিংটা আগে বোঝাই, স্যাম্পলিংটা বোঝানোর পরে আমি ওখানে আসছি। দেখো স্যাম্পলিংটা কি? স্যাম্পলিং হচ্ছে, স্যাম্পলিং ইজ এ প্রসেস টু short out minimum data which will be the representatives of all data matrix. তোমার কাছে যে ডেটা ম্যাট্রিক্স দেয়া আছে তার থেকে তুমি কিছু তুলে নাও, চয়ন করে নাও, যেগুলো হবে ওই সমগ্র ডেটার প্রতিনিধি স্বরূপ। স্যাম্পলিং এর বাংলা হচ্ছে কি বলতো? স্যাম্পলিং এর বাংলা হচ্ছে
নমুনা চয়ন, নমুনায়ন। নমুনায়ন, ভেরি গুড, নমুনায়ন বা নমুনা চয়ন। ধর একটা বাগানে ফুল আছে, প্রচুর ফুল ফুটেছে, তোমাকে 10টা ফুল তুলতে বলা হলো পূজার জন্য বা যে কোনো কাজে। তুমি তাহলে কি 10টা ফুল তুলবে? 10 রকমের 10টা ফুল তুলতে পারো, বা 10টা গাছ থেকে 10টা ফুল তুলতে পারো, যেমন খুশি করে তুলতে পারো, ঠিক আছে? তাহলে সব ফুল তুলছো না। এবার একটা বাগানের ফুল আর পাশে আরেকটা বাগানের ওরকম 10টা ফুল আনলো, তাহলে ফুলের কোয়ালিটি দেখে বলা যাবে যে ফুলগুলো, বাগানগুলো কেমন, তাই না? তাহলে নমুনায়নের মাধ্যমে আমরা সমগ্র ডেটাটাকে আমরা জাস্টিফাই করতে পারি। কে ক্লিয়ার? বোঝা গেল? মনে কর একটা স্কুলে, যেহেতু তোরা সবাই স্কুলে পড়ে এসছিস, এখন কলেজে পড়িস, ঠিক আছে, একটা স্কুলে অ্যাডমিশন নেওয়া হবে লটারির মাধ্যমে। 100টা মনে কর সিট আছে, হ্যাঁ, 500 জন অ্যাপ্লিকেশন করেছে। তাহলে কিভাবে আমরা ওই 500 জনের মধ্য থেকে 100 জনকে তুলব? আমরা ধর কোনো একটা জায়গায়, কোনো একটা পাত্রে ওই 500 জনের রোল নাম্বার লিখে, আমরা কাগজে লিখে আমরা সেটাকে সাপল করে দিলাম। সাপল করার পরে কোনো একজন বাচ্চাকে ডেকে বলা হলো, বাবু এখান থেকে তুমি 10টা তোলো। আরেকজন বাচ্চাকে বলা হলো 10টা তোলো, ঠিক আছে? মোট 10 জনকে দিয়ে 10টা তোলানো হলো, বা একজনকেও দিয়ে 100টা তুলে নেওয়া যায়। ফলে যে 100টা নাম রোল নাম্বার উঠলো, সেই 100টা রোল নাম্বার হচ্ছে ওই 500 জনের প্রতিনিধি স্বরূপ। মানে 500 জনের প্রত্যেকের ইকুয়াল চান্স ছিল ওই 100র মধ্যে আসার। কেননা কেউ তো ইচ্ছা করে এইটা তোলেনি ওইটা তোলেনি, ওরা তো চোখ বন্ধ করে বা চোখ বাঁধা অবস্থায় তুলেছে যেটা হাতে উঠেছে সেটা। এই স্যাম্পলিং, এটা হচ্ছে একটা স্যাম্পলিং মেথড, সবচেয়ে বহুল প্রচলিত। এটাকে বলা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। কি ক্লিয়ার? ক্লিয়ার। র্যান্ডম স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিং হলো নমুনা চয়ন বা নমুনায়ন। বিশাল বড় ডেটা, তাকে ডেটা, এই সমগ্র ডেটাকে আমরা কি বলি জানো তো? পপুলেশন। মনে থাকবে, সমগ্র ডেটাকে আমরা বলি পপুলেশন। আর তার থেকে যেটা আমরা তুলে নিলাম, স্যাম্পলিং করলাম, সেটা হচ্ছে স্যাম্পেল ডেটা, ঠিক আছে? তাহলে 10% স্যাম্পলিং মানে কি? 100টা ডেটা থাকলে তার মধ্যে থেকে 10টাকে নেব। 20% স্যাম্পলিং মানে কি? 100টা ডেটা থাকলে তার থেকে 20টা তুলব, ঠিক আছে? এইভাবে আমরা স্যাম্পলিং করি। তাহলে স্যাম্পলিংয়ের একটা প্রসেস আমি বললাম, সেটা হলো র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডমের বাংলা কি? যত্রতত্রটা কি? যেমন খুশি, যাই হোক, র্যান্ডমই জানো, হ্যাঁ, বাংলা যাই পারে হোক। তাহলে র্যান্ডম স্যাম্পলিং জানলে। দ্বিতীয় হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এটাকে আবার র্যান্ডম স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংও বলা হয়ে থাকে। কীরকম? যে 500 জন অ্যাপ্লিকেশন করেছে ওই স্কুলটাতে, তার মধ্যে ধরো 250 বা 300 গার্লস আর 200 বয়েজ আছে। 300 গার্লস আর 200 বয়েজ আছে। কর্তৃপক্ষ মনে করলো যে আমার স্কুলে 50% বয়েজ আর 50% গার্লস থাকবে। তাহলে মেয়েদের যে 300র মধ্যে আমাকে 50টা বের করতে হবে, এবং ছেলেদের 200টার মধ্যে আমাকে 50টা বের করতে হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার হলো না? আবার বলছি, ধরো কোনো একটা স্কুলে 500 জন অ্যাপ্লিকেশন করেছে ভর্তির জন্য, সেখানে 300 জন গার্লস আছে আর 200 জন বয়েজ আছে। স্কুল কর্তৃপক্ষ মনে করলো যে আমার 50টা মেয়ে দরকার এবং 50টা ছেলে দরকার, কারণ আমার 100টা সিট আমি 50% রিজার্ভেশন করলাম। তাহলে মেয়েদেরগুলো একটা আলাদা পাত্রে, ছেলেদেরগুলো একটা আলাদা পাত্রে রেখে, সেখান থেকে মেয়েদের ওখান থেকে 50টা তুলবো এবং ছেলেদের এখান থেকে 50টা তুলবো, হ্যাঁ কি না? এই বিশেষ পদ্ধতিকে বলা হয় স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। বোঝা গেল? সহজ? মানে আমি স্ট্র্যাটিফাই করলাম, ভাগ করলাম, স্তরায়ন করলাম, স্তর, দুটো আলাদা স্তর করে নিয়ে আমরা সেখানে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করলাম। কি বোঝা গেল? তাহলে যেহেতু স্ট্র্যাটিফাইড এর মধ্যেও আবার র্যান্ডম হচ্ছে, তাই না? ধর মেয়েদের 300 জনের মধ্যে 50টা উঠছে, তাহলে কি স্ট্র্যাটিফাই করা হলো ফার্স্ট, তারপর আবার স্যাম্পলিং করা হচ্ছে এবং র্যান্ডম হচ্ছে। তাই এই স্যাম্পলিংকেও আমরা বলি স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। কি মনে থাকবে?
হ্যাঁ স্যার। স্ট্র্যাটিফাইড হ্যাঁ, স্যার। র্যান্ডম স্যাম্পলিং। আচ্ছা, তাহলে আমরা দু রকম স্যাম্পলিং জানলাম, একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। ঠিক আছে, এরপর আর একটা প্রসেস হচ্ছে, সেটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং কি? একটা সিস্টেম বলে দেওয়া হলো, আমার ক্লাস করার জন্য 50 জন দাঁড়িয়ে আছে, আমি 10 জনকে নেব ক্লাসে। প্রথম ক্লাসটা 10 জনকে নেব, পরের ক্লাসটা 10 জন করে আমি ক্লাস করব। ঠিক আছে, তাহলে আমার বাইরে দাঁড়িয়ে আছে 50 জন, আমি 10 জনকে ক্লাস করাবো। তাহলে আমি বলে দিলাম যে সবাই লাইন আপ করো, লাইনে দাঁড়িয়ে পড়ো। প্রতি 5 জন, এভরি 5 স্টুডেন্ট ক্লাসে ঢুকবে, মানে 1 ঢুকলো, 5 ঢুকলো, 10 ঢুকলো, 15 ঢুকলো, 20 ঢুকলো, যেমন লাইনে ছিল। তাহলে এভরি 5 স্টুডেন্টস এন্টার দ্য ক্লাস। তাহলে প্রতি 5 জন, হ্যাঁ মানে 5th নাম্বারে যে আছে সে ঢুকে গেল ক্লাসে। তাহলে এইভাবে আমাদের কি হলো, একটা সিস্টেম মেনে করা হলো। তারপরে ক্লাসটা বললাম যে প্রতি 4 জন অন্তর অন্তর যারা দাঁড়িয়ে আছে তারা চলে এসো। এভাবে যদি করি তাহলে এটা কি বলা হলো, সিস্টেমেটিক স্যাম্পলিং। মনে থাকবে? কি ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। একটা র্যান্ডম, একটা স্ট্র্যাটিফাইড, একটা সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং তোমাদের গতবারে পরীক্ষায় এসেছিল, বলেছিল, অনেকগুলো ডেটা দিয়েছিল, দিয়ে বলেছিল যে এভরি 4th ডেটা ইউ শুড কালেক্ট, মানে তোমাদের পরপর সাজানো আছে ডেটাগুলো, 4th নম্বর ডেটাটাকে তোমাদের কালেক্ট করতে হবে। এইটা পরীক্ষা এসেছিল গতবারে। তোমাদের এখানে একটা র্যান্ডম নাম্বার দেওয়া হয়, একটা টেবিল দেওয়া হবে, একটা মানে টেবিল মানে একটা চার্ট দেওয়া হবে। এখানে দেখ, টেবিল অফ র্যান্ডম নাম্বার দেখতে পেয়েছিস? হ্যালো, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, পাচ্ছি। এইবার দেখ, এইখানে 3, 6, 5, 1, 8 এরকম এই যেরকম নাম্বার আছে না? হ্যাঁ স্যার। এইরকম নিচে নাম্বার আছে, এরকম এগুলো হচ্ছে কলাম, এগুলো রো, নিশ্চয়ই জানিস। আচ্ছা, এইবার বলা হলো যে তোমার কাছে 100টা ডেটা আছে সিরিয়ালি সাজানো। ঠিক আছে, সিরিয়ালি 100টা ডেটা সাজানো আছে, তার মধ্যে থেকে তুমি 10% র্যান্ডম স্যাম্পলিং করবে অ্যাকর্ডিং টু দ্য র্যান্ডম নাম্বার টেবিল, ফার্স্ট নাম্বার অফ ইচ কলাম, ফার্স্ট নাম্বার অফ ইচ কলাম। তাহলে প্রথমে তুমি 3 নাম্বার নিলে, কি বোঝা গেল? হ্যালো, হ্যাঁ রে, শুনতে পাচ্ছিস? আমি আরেকবার বলছি, শোন ভালো করে, এইটা খুব সিরিয়াসলি। এই যে একটা নাম্বার, একটা চার্ট তোমাদের দিয়ে দেওয়া হবে পরীক্ষার হলে, ঠিক আছে? দিয়ে বলা হলো যে এই চার্ট অনুসারে তোমরা 10% স্যাম্পলিং করো অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট নাম্বার অফ দ্য ফার্স্ট কলাম, ফার্স্ট নাম্বার অফ দ্য ফার্স্ট কলাম। তাহলে কি হবে, ফার্স্ট নাম্বার অফ ফার্স্ট কলাম কোনটা? এটা না? হ্যাঁ স্যার। এইগুলোকে আমরা কি বলছি? এইগুলোকে আমরা বলছি কি? রো। বেটা নিচের দিকে আসলে রো হয়, এই কলাম কলাম। তাহলে এইগুলো হচ্ছে কলাম, এই নিচের দিকে হচ্ছে কলাম, ঠিক আছে? আর এই পাশের গুলো কি? রো। তাহলে এইটা ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, এরকম নিচের দিকে চলে যাচ্ছে। আর এটা কলাম। বলা হলো তোমার কাছে আছে 100টা ডেটা, 100টা ডেটা আছে, হ্যাঁ, মানে 1, 2, 3, 4 করে সাজানো আছে। এবার বলা হলো যে কলাম ওয়াইজ ফার্স্ট ডেটাটা তুমি নাও, কালেক্ট করো, বা রো ওয়াইজ তুমি চলে যাও, কিছু বলো রো ওয়াইজ স্যাম্পল দ্য 10% অ্যাজ দ্য টেবিল অফ র্যান্ডম নাম্বার রো ওয়াইজ বলে দিল। এইখানে র্যান্ডম নাম্বার আছে, র্যান্ডম টেবিল নাম্বার আছে, ঠিক আছে? এইবার তোদের আমার যে বেহরামপুর শহরের কটা ওয়ার্ড ছিল? 37টা না কটা ছিল না? 37টা। আমি ধরে নিচ্ছি যে এক্স নামে একটা শহর আছে, তার 27টা ওয়ার্ড আছে। এই 27টা ওয়ার্ডের মধ্যে, হ্যাঁ,
তোমাকে বলা হলো যে টেবিল অফ র্যান্ডম নাম্বার অনুসারে তুমি প্রতি রো ওয়াইজ বা কলাম ওয়াইজ যেটা বলবে, মনে করো কলাম ওয়াইজ তুমি 10% ডেটা কালেক্ট করো। 10%, তাহলে 27-এর 10% কত? 2.7। হুম 27-এর 10% মানে 2.7। 2.7 মানে কত? তিনটে ডেটা নিবি। তাহলে তিনটে ডেটা আমায় নিতে বলেছে কেমন? ধরো রো ওয়াইজ। তাহলে রো ওয়াইজ বলতে আমরা কোনটা বোঝাচ্ছি? এইটা কি কি ক্লিয়ার? এই Clear. রো ওয়াইজে তাহলে ফার্স্ট কি আছে বলো? 3 6 5 হ্যাঁ, তা 3 আছে। ফার্স্ট যদি 3 থাকে এখান থেকে 3 নম্বর ডেটাটা নেব। তারপরে কোন নম্বর? 6 নেব। তারপরে কোনটা নেব? 5 নেব। ঠিক আছে, ওকে এইভাবে এগোবো। এইভাবে আমরা ডেটাগুলো নেব। সেকেন্ড রো এটা 3 6 7 এটা হবে। হ্যাঁ, যাক 3 6 7 এরকম হবে, যেরকম আছে সেভাবে আমরা এগোবো। এইভাবে ডেটাগুলোকে নেব। তো স্যার মানে এটা যত পার্সেন্ট বলে দেবে যে 10% কি কত পার্সেন্ট যেটা বলে দেওয়া হবে সেই রকম অনুযায়ী যে তিনটে করে হয়ে হ্যাঁ, নেওয়া হবে। তত পার্সেন্ট আমরা রো ওয়াইজ নিতে পারি, সেটা বলে দেবে। রো ওয়াইজ নেবে না কলাম ওয়াইজ নেবে, হ্যাঁ সেটা বলে দেওয়া হবে। ঠিক আছে, এইভাবে যে এটা করছি সেটাকে আমরা সিস্টেমেটিক স্যাম্পলিং বলছি। সিস্টেমেটিক স্যাম্পলিংয়ের আমি প্রথম উদাহরণটা দিলাম কি, যে আমি 10 জন করে ক্লাস করব। আমার ক্লাসে বাইরে 50 জন দাঁড়িয়ে আছে। আমি বললাম বাইরে 5 জন করে। হ্যাঁ 10 জন করে আমি নেব, ক্লাস করব। তাহলে প্রতি 5 জনকে আমি ঢুকতে বলবো, তাই না? এইভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। তাহলে আমরা প্রধান কটা স্যাম্পলিং জানলাম? এক নম্বর হলো র্যান্ডম স্যাম্পলিং, আর এক নম্বর হলো স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, তারপর সিস্টেমেটিক স্যাম্পলিং। ঠিক আছে, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংকেও আমরা বলি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংও বলি অনেক সময়। কি ক্লিয়ার? বোঝা গেল? এইবার আমরা চলে আসি আমাদের যে কাজটা হচ্ছিল সেই কাজটা নিয়ে, র্যান্ডম স্যাম্পলিং। এরা ফার্স্টে র্যান্ডম স্যাম্পলিং করেছে। কত পার্সেন্ট করেছে? হ্যাঁ 20%। হ্যাঁ স্যার 20% আছে। হ্যাঁ 20% আছে, এই যে 20%। তাহলে আমরা এখান থেকে এই কটা ওয়ার্ডের নাম উঠেছে, সেই ওয়ার্ড কটাকে এখানে কালার করেছে। কি বোঝা গেল? তাহলে হ্যাঁ স্যার। এই 20% স্যাম্পলিং কিভাবে করবে? র্যান্ডম স্যাম্পলিং ওই র্যান্ডম নাম্বার ইউজ করে করতে পারো, বা তুমি ওইগুলো একটা কাগজে লিখলে, ওয়ার্ডের নাম 37টা ওয়ার্ডের নাম কাগজে লিখে যার যে কটা তুমি চোখ বন্ধ করে 7টা তুললে বা 8টা তুললে, যে কটা উঠলো সেইগুলোর নাম এখানে লিখলে এটা হলো র্যান্ডম স্যাম্পলিং। কি পারা যাবে? সোজা কাজ। এবার দেখো স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড কি করেছে? স্ট্র্যাটিফাইড ওয়ার্ড পপুলেশন ডেনসিটির উপর ভিত্তি করে, বুঝেছিস, ওয়ার্ডগুলোকে স্ট্র্যাটিফাই করা হয়েছে। কীরকম না, 2000 থেকে 11,000 জনঘনত্ব যে সকল ওয়ার্ডগুলো সেগুলোকে একটা গ্রুপ করা হয়েছে। 11,000 থেকে 20,000 তাদের একটা গ্রুপ করা হয়েছে। 20 থেকে 29 এরকম করে গ্রুপ করা হয়েছে। এবার সেগুলোকে সেই ওয়ার্ডগুলোকে একটা কালার করা হয়েছে। তো 1 3 11 23 এগুলোকে এই কালার দেওয়া হয়েছে, এইগুলোকে এই কালার করা হয়েছে করে এবার প্রত্যেকটা থেকে একটা করে ওয়ার্ড চুজ করা হয়েছে। কি বোঝা গেল? দেখো এইখানে করা আছে। স্যার বলছি যে ওই যে প্রত্যেকটা থেকে একটা ওয়ার্ড চুজ করা হয়েছে, ওটা কি? ওটাই তো র্যান্ডম, ওটা তো র্যান্ডম করবি, ওটা তো র্যান্ডম। স্ট্র্যাটিফাই হলো কিসের ভিত্তিতে? স্ট্র্যাটিফাইড হলো স্ট্র্যাটিফাইড ওয়ার্ড নাম্বার অ্যাকর্ডিং টু দেয়ার ডেনসিটি। হ্যাঁ কি না? কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্ট্র্যাটিফাইড র্যান্ডম নাম্বার অ্যাকর্ডিং টু দেয়ার ডেনসিটি। তাহলে আমরা এখানে কি করলাম? ডেনসিটি অনুসারে এখানে ভাগ করলাম। হ্যাঁ, ওয়ার্ডগুলোকে ভাগ করে নিলাম। এই 200 থেকে 2000 থেকে 11,000 ডেনসিটি যাদের, তাদের সকলকে এই কালার করে দিলাম। এই যে এখানে করে দেওয়া হয়েছে দেখো, মানে সবচেয়ে কম ডেনসিটি। এর মধ্যে থেকে একটা ওয়ার্ডকে বাছা হয়েছে। কি করে? একটা চোখ বন্ধ করে যে কোনো একটা ওয়ার্ডের নাম্বার তুললো, যার যেটা হবে, সকলে এক হবে তাও না। এর যেমন এটা 36 নাম্বার ওয়ার্ডটা হয়েছে, দেখো এখানে 36 নাম্বার, এই যে 36।
সেটাকে এই সিম্বল দিয়েছে। হ্যাঁ স্যার। কি ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার 11,000 থেকে 20,000 তার মধ্যে যেগুলো আছে তাদের ইয়েলো কালার করা হলো, 16 নম্বর ওয়ার্ডটা তাদের স্যাম্পলিং হয়েছে। তাহলে দেখো এইখানে দেখো, এই দেখো সব এই যে ইয়েলো কালার করেছে, 16 নম্বর ওয়ার্ডটা স্যাম্পলিফাইড হয়েছে। তাহলে এটা হলো কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা দুটো স্যাম্পলিং জানলাম, একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, একটা হলো স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। কি ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, তোদের আমি শিখালাম কি আরেকটা সিস্টেমেটিক স্যাম্পলিং, আরেকটা হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং। কোনো একটা পারপাসকে উদ্দেশ্য করে যে স্যাম্পলিং করা হয়। কি বুঝেছিস? ধর সুন্দরবনের আয়লা ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে তুই সার্ভে করবি, কি বুঝেছিস? তাহলে তুই আগে পারপাসটা ঠিক করে নিলি যে কেন না আয়লায় ক্ষতিগ্রস্ত হয়েছে যারা, তাদেরকে হেল্প করার জন্য বিভিন্ন এনজিও আছে, তাদের কাছে তুই ওদের সম্পর্কে পাঠাবি। তাই পারপাসটা হচ্ছে আয়লা ক্ষতিগ্রস্ত। তা সেখানে তুই পারপাস ঠিক করে নিলি, নিয়ে এবার বাড়িগুলো স্যাম্পলিং করলি। আয়লা ক্ষতিগ্রস্ত এরকম বাড়ি হয়তো 500টা আছে, তার মধ্যে তুই 10টা করলি, ঠিক আছে? 10টা বাড়ি স্যাম্পলিং করলি, ডেটা কালেক্ট করলি, করে বাকি বাড়িগুলো অলমোস্ট সেম বলে বা ওই বাড়িগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল, সেটাকে বলা হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং। এখানে একটা পারপাসিভ স্যাম্পলিং করা হয়েছে, দেখো এটা স্ট্র্যাটিফাইড হলো। এরপর হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং। আমরা কি করছি দেখো, পারপাসিভ ওয়ার্ড, পারপাসটা কি? মার্জিনাল ওয়ার্ড অফ বেরহামপুর টু ডিটারমিন দ্য আরবান গ্রোথ। এই যে মানে প্রান্তিক ওয়ার্ডগুলো, দূরের যে ওয়ার্ডগুলো আরবান গ্রোথকে বোঝানোর জন্য দূরের ওয়ার্ডগুলোকে চুজ করা হয়েছে। সেখানে কত নম্বর ওয়ার্ডগুলো চুজ করেছে? 1, 2, এই যে পারপাসিভ ওয়ার্ড নাম্বার, ঠিক আছে? কি বোঝা গেল? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছিস? এই যে দূরের প্রান্তিক শহরগুলো, প্রান্তিক যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলোকে এখানে সিলেক্ট করা হয়েছে। এই যে দেখো, এটা শহরের মাঝখানের ওয়ার্ডগুলো বাদ দিয়ে দূরের ওয়ার্ডগুলোকে আমরা সিলেক্ট করলাম। কেন না আরবান গ্রোথ কেমন হয়েছে বোঝার জন্য। তাহলে আমরা কি করব, সবগুলোকে ব্লুইশ কালার করে দিলাম। এবার তার মধ্যে 2 কি 3টে আমরা ওয়ার্ড কি 5টা ওয়ার্ড আমরা চুজ করব, তখন আমি স্যাম্পলিং করব, র্যান্ডম স্যাম্পলিং। কি ক্লিয়ার? এখানে 24, 35, 37, 31, 3 এই কটি ওয়ার্ড এখানে স্যাম্পেলড হয়েছে। দেখো সেগুলোকে স্টার চিহ্ন দেওয়া হয়েছে, 1টা 2টো 3টে, এই যে 4টে, এটা 5টা। কি বোঝা গেল? এখানে পারপাসটা কি ছিল, যে মার্জিনাল ওয়ার্ড সেখানে আরবান গ্রোথটা কেমন হয়েছে সেটা বোঝার জন্য। তাহলে এবার এই 5টা ওয়ার্ড সম্পর্কে স্টাডি করতে হবে, সবগুলো করতে হচ্ছে না। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে স্যাম্পলিং। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এই কাজটাও করতে হবে। এরপরে দেখো, এখন আমরা জানবো প্রদত্ত ডেটা ম্যাট্রিক্সের উপরে ভিত্তি করে লিনিয়ার রিগ্রেশন এবং রিগ্রেশন রেসিডুয়াল কিভাবে করতে হয় তার পদ্ধতিগুলো সম্পর্কে আমরা বিশদ জানব। এরপর হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম অ্যান্ড রিগ্রেশন। সেটা অন্য কিছু নিয়ে আমরা এখানে যে পার্সেন্টেজ অফ লিটারেসি আর স্লাম এর মধ্যে আমরা সম্পর্ক বের করেছি। তোমরা ওইখান থেকে করবে পার্সেন্টেজ অফ লিটারেসি 37টা ওয়ার্ডের, হ্যাঁ, তার উপরে একটা রিগ্রেশন করবে। এই রিগ্রেশন কেমন সম্পর্ক এসে দেখে নেবে। এখানে নেগেটিভ সম্পর্ক হয়েছে, তার মানে কি পার্সেন্টেজ অফ লিটারেসি যদি বেশি হয় সেখানে স্লাম এরিয়া কম। পার্সেন্টেজ নেগেটিভ সম্পর্ক কি বলে, একটা বাড়লে একটা কমবে। তো যে সকল ওয়ার্ডে স্লাম এরিয়ার সংখ্যা বেশি, মানে বস্তি এলাকার সংখ্যা বেশি, সেখানে লিটারেসি শিক্ষার হারও কম, বা শিক্ষার হার যেখানে কম সেখানে স্লাম এরিয়ার সংখ্যা বেশি। এটা প্রমাণ হয়েছে এই স্ক্যাটার ডায়াগ্রাম এবং রিগ্রেশন থেকে। এখানে রিগ্রেশন অঙ্কটা ম্যাথটা করে ফেলেছে পুরোটা, এইভাবে করতে হবে তোমাদের, ঠিক আছে? এবার দেখো রেসিডুয়াল অফ রিগ্রেশন রেসিডুয়ালটা করবে, আমি তোমাদের শিখিয়েছি এখানে কীভাবে রেসিডুয়াল রিগ্রেশন করতে হয়, ঠিক আছে?
এরপরে চলে এলো রেসিডুয়াল রিগ্রেশন প্লটিং। হ্যাঁ, এই মানগুলো নিয়ে কীভাবে প্লট করতে হয়, কোন কোন ব্লকগুলো হয়েছে, এখানে মানগুলো আছে, ইন্ডেক্স আছে, দেখো 5-এর কম, -5-এর কম, 5 থেকে, হ্যাঁ এই যে -5 থেকে 0, তার 0 থেকে +5 >+5, এই ব্লকগুলো এইভাবে ভাগ করা হয়েছে। এই যে এক্সামিন একটা স্ট্যাম্প মারা হয়েছে দেখেছো? হ্যাঁ, আশুতোষ কলেজে পড়েছিল মনে হয়, যাই হোক এই কলেজ, গতবারের খাতা এটা। হ্যাঁ, তাহলে এইভাবে তোমরা কাজটা করবে, পারা যাবে? এই খাতাটা তোমাদের কমপ্লিট করতে হবে। কে কোথায় বোঝনি বলো আমায়, আমি ক্লাসে চলে আসি, মেন ক্লাসে স্টপ প্রেজেন্টিং করছি। বলো কার কোথায় প্রবলেম হয়েছে বলো। হ্যাঁ স্যার, বলছি যে যেটা সেকেন্ডটা বোঝালেন স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, হ্যাঁ ওখানে স্ট্র্যাটিফাইড ওয়ার্ড নম্বরটা তো নিল 11টা, ঠিক আছে? হ্যাঁ এবার যখন র্যান্ডমে নিয়ে যাচ্ছি তখন সেটাকে র্যান্ডম ভাবে তো ক্যালকুলেশনটা করে বার করতে হবে। হ্যাঁ তো সেখানে তো র্যান্ডম ভাবে যদি করি, মানে 11-র 20% যদি ধরি আমরা, তাহলে সেখানে না, সব 2.2 জায়গায় 20% ধরা হচ্ছে না তো, সব জায়গায় 20% ধরা হয় না। তাহলে ওটা কত পার্সেন্ট ধরবো? এই যে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, আমার কটা ওয়ার্ড নেওয়ার কথা? 1 2 3 4 5 6 7টা ওয়ার্ড নেওয়ার কথা সবগুলোর মধ্য থেকে। আমি এটা আবার স্ক্রিন শেয়ার করছি, দেখ আবার আমি স্ক্রিন শেয়ার করছি। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, ও বেটা শুনিস নে, আচ্ছা আবার শোনো, নো প্রবলেম। দেখ, দেখতে পাচ্ছিস? হ্যালো, দেখা যাচ্ছে এখানে 7টা ভাগে ভাগ করা হয়েছে পপুলেশন ডেনসিটিকে। 2000 থেকে 11,000, 11,000 থেকে 20,000, এইভাবে 7টা ভাগে ভাগ করা হয়েছে। করে প্রত্যেকটা ওয়ার্ডে কি হয়েছে, প্রত্যেকটাতে ওয়ার্ড নাম্বারগুলো লেখা হয়েছে। এইবার প্রত্যেকটা একটা করে নেওয়া হয়েছে, নিলে এই 7টা হয়ে গেছে। বোঝা গেল কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক এইভাবে। আর কারো কোনো প্রশ্ন বলো। স্যার বলছি ড্রয়িং খাতায় করব তো? হ্যাঁ, ড্রয়িং খাতায়, এমনি যে ড্রয়িং খাতা তোরা এমনি কাজ করিস, হ্যাঁ এটা কাটিস পেপারে করতে হবে না। কাটিস পেপারে যখন ইনস্ট্রাকশন আসবে তখন করবি। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? তাহলে বিষয়টা আমি ঠিকঠাক বোঝাতে পেরেছি ভালোভাবে। এই যে খাতার পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেব, কেমন? ওইখান থেকে তোমরা তোমাদের মতো করে কাজ করবে, একদম হুবহু ওইটা টুকবে না, ঠিক আছে? স্যার যতগুলো কাজ আছে সবগুলোই করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, যতগুলো কাজ আছে, যেমন সিলেবাস যেমন আছে, সিলেবাসে যা যা আছে সব কাজগুলোই তোমাদের করতে হবে। এই ভিডিও লেকচার ক্লাসে আমরা জানলাম ডেটা ম্যাট্রিক্স কি এবং কিভাবে একটি প্রজেক্ট বেস কাজ করা যায় ওই ডেটা ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে। সেন্ট্রাল টেন্ডেন্সি কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং তা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হয়, কিভাবে স্যাম্পলিং করা হয় এবং বিভিন্ন পদ্ধতির স্যাম্পলিং ওই ডেটা ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে কিভাবে করতে হয় তা আমরা জানলাম। কিভাবে লিনিয়ার রিগ্রেশন এবং রিগ্রেশন রেসিডুয়াল ক্যালকুলেশন করা হয় ও তার প্লটিং করা হয় তা সম্পর্কে আমরা জানলাম। ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস করলে, ক্লাসে উপস্থিত থাকলে, তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই বিষয়টির উপরে সুন্দরভাবে তোমাদের প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি যে খাতা তৈরি করতে হয় সে খাতা তোমরা তৈরি করতে পারবে। স্যাম্পল ডেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন ড্রপডাউনে। তো এই স্যাম্পল ডেটার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে ডেটা নিয়ে কাজ করতে পারো। স্যার কোথায়, ওটা কি পিডিএফ করে গ্রুপেই জমা দেবো? ওটা পিডিএফ করে রাখো, গ্রুপে জমা দেবে, সেটা আমি যখন জমা নেব তখন দিও। আপাতত ড্রয়িংটা কমপ্লিট করে ফেলো, খাতাটা। কিউজিও ইনস্টিটিউশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।